আজকের যুক্তরাষ্ট্র কি সবসময় এরকম ছিল, নাকি ইতিহাস ভিন্ন কিছু বলে? সময়ের আবর্তনে কিভাবে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান শক্তিশালী করেছে, টিম মার্শালের ভিশনার্স অব জিওগ্রাফির আলোকে বিসিএস ফ্রন্টায়ার্স আপনাদের পৃথিবীর শক্তিশালী সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের গল্প শোনাবে আজকের এই পর্বে। তো যারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের পৃথিবীতে লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি লটারিতে জয়ী হওয়ার পর যদি অন্য কোনো দেশে জায়গা কিনে বসবাস করতে চান, তাহলে রিয়েল এস্টেট এজেন্টরা আপনাকে প্রথমে যে দেশটি দেখাবে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ওপরে মার্ক টুয়েনের মৃত্যু নিয়ে একটি উক্তি দেওয়া হয়েছে। একবার মার্ক টুয়েনের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে, আর বিভিন্ন পত্রিকা অতিরিক্ত রং চড়িয়ে সেগুলো প্রকাশও করে। ঠিক তেমনই ইতিহাসে অনেকবারই যুক্তরাষ্ট্রের পতন নিয়ে মিডিয়া অনেক অতিরঞ্জিত রিপোর্ট করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রকৃত অবস্থান অনেকটাই আলাদা। প্রকৃতপক্ষে আমেরিকা দেশটির অবস্থান খুবই চমৎকার একটা জায়গায়। দেশটি প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ, পানির অভাব নেই, যোগাযোগ ব্যবস্থাও খুবই উন্নত, চারপাশে প্রতিবেশীরাও খুবই ভালো, কোনো ঝামেলা নেই। কিন্তু বসবাসের জন্য এই চমৎকার জায়গাটিকে ছোট ছোট ভাগে ভাগ করলে এর কদর কমে যাবে। বিশেষ করে এই দেশের বাসিন্দারা যদি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে বা ভিন্ন ভিন্ন মুদ্রায় ভাড়া পরিশোধ করে, তখন অনেক সমস্যা দেখা দেবে। তবে এই দেশের নাগরিকরা যদি একটি পরিবার হিসেবে বাস করতে চায়, আর সেই পরিবারের মধ্যে যদি একতা থাকে, তাহলে এর চাইতে ভালো কি আর হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 50টি। এই অঙ্গরাজ্যগুলো সবাই মিলেমিশে যেভাবে এক দেশ হয়ে আছে, তার নজির বড় একটা দেখা যায় না। ইউরোপীয় ইউনিয়নের অধিভুক্ত 28টি সার্বভৌম দেশের মধ্যে এরকম একতা নেই। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে জাতীয়তাবাদের ভূমিকা অনেক বেশি, তাদের জাতীয় অভিমান প্রবল। একজন ফ্রেঞ্চ ভদ্রলোককে প্রথমত ফ্রেঞ্চ বলাটাই শ্রেয় মনে করেন, তারপর তিনি নিজেকে একজন ইউরোপীয় ভাবেন। সংযুক্ত ইউরোপের প্রতি তার কোনো আনুগত্য নেই। যুক্তরাষ্ট্রে ব্যাপারটা সেরকম না। একজন ব্যক্তি ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া বা ওয়াশিংটন যে অঙ্গরাজ্যের অধিবাসী হন না কেন, নিজেকে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবেই ভাবেন। খুব কম ইউরোপীয় নাগরিকদের মধ্যে এমন অনুভূতির দেখা মেলে। দেশটির ভৌগোলিক বাস্তবতার কারণেই একতা তৈরি হয়েছে। রাজ্যগুলো একত্রীকরণে ইতিহাসের দিকে ফিরে তাকালে এর ব্যাখ্যাও পাওয়া যায়। এই অবস্থা একদিনে তৈরি হয়নি। পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত বিশাল এই ভূখণ্ডকে এক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। ভূগোল খুবই অদ্ভুতভাবে এই অঞ্চলটিকে সাজিয়েছে। ইউরোপ, এশিয়া আর আমেরিকার মধ্যে রয়েছে বিশাল বিশাল দুই মহাসাগর। কোনো রাজনৈতিক শক্তি আমেরিকার এই বিস্তৃত ভূমি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলে সে পরাশক্তি হয়ে উঠবে। আর এই এলাকায় কেউ পরাশক্তি হয়ে উঠলে তাকে আক্রমণ করা প্রায় অসম্ভব। রাশিয়ার ক্ষেত্রেও আমরা এমনই দেখেছি। বিশালতা রাশিয়ার প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিরক্ষা বাহিনী চাইলেই পিছু হতে দেশের একদম গভীরে চলে যেতে পারে। কানাডা এবং মেক্সিকোর বিশাল আকারেও যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষা সুবিধা দিয়েছে। এই দুই দেশের মধ্যে দিয়ে আক্রমণ করতে হলে প্রয়োজন হবে বিশাল লম্বা রসদ সরবরাহের লাইন। এর বাইরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আধুনিক এই সময়ে কেউ যদি বোকার মতো যুক্তরাষ্ট্রে হানা দিয়ে বসে, তাদেরকে মোকাবেলা করতে হবে দেশটির নাগরিকদের নাগালের মধ্যে থাকা কোটি কোটি আগ্নেয়াস্ত্রের সাথে। আর এই দেশের নাগরিকেরা নিজেদের জীবন, স্বাধীনতা এবং আনন্দকে অসম্ভব গুরুত্ব দেয়। শক্তিশালী সামরিক বাহিনী ছাড়াও এদেশে আছে ন্যাশনাল গার্ড, রাজ্যকেন্দ্রিক ও নগরকেন্দ্রিক পুলিশ বাহিনী। প্রয়োজনের মুহূর্তে তারাও বিকল্প সামরিক বাহিনী হিসাবে দাঁড়িয়ে যেতে পারে। বহিঃশক্তির আক্রমণের মুখে এদেশের ফলসাম, ফেয়ারফ্যাক্স, ফার্মারভিলের মতো ছোট ছোট শহরগুলো হয়ে উঠতে পারে প্রতিরোধ ঘাঁটি, যেমনটি হয়েছিল 2004 সালে ইরাকের ফাল্লুজা শহরে। কিন্তু এরকম ভৌগোলিক অবস্থান কায়েম করে প্রথাগত আক্রমণের বিরুদ্ধে দুর্বোধ্য হয়ে উঠতে চাইলে আগেই পুরো এলাকা অধিগ্রহণ করে একীভূত করতে হবে। এই মহাদেশের দুই দিকে দুই মহাসাগর, একদিকে তীর থেকে অপরটি দূরত্ব 3000 মাইলের বেশি। আর এই দেশে অবিশ্বাস্য দ্রুততার সাথে এই বিশাল এলাকা করায়ত্ত করতে সক্ষম হয়েছে। ইউরোপীয়রা এই অঞ্চলে আসে 17 শতকের শুরুর দিকে। আটলান্টিক পাড়ি দিয়ে এই মহাদেশের পূর্ব উপকূলে পৌঁছে তারা দেখল জায়গাটা বন্দর স্থাপনের জন্য চমৎকার, জমিও খুবই উর্বর। তারা ভাবল নিজের দেশের চাইতে এখানেই বরং বেশি সুখে শান্তিতে থাকা যাবে, মুক্তভাবে থাকা যাবে নিজেদের দেশের কঠোর আইন কানুনের ব্যাসজাল থেকে। তবে আদিবাসীদেরকে উচ্ছেদ করার তেমন কোনো ইচ্ছা প্রথম দিকের এসব বসতি স্থাপনকারীদের ছিল না। এসব ঘটেছে আরও অনেক পরে। আসলে এই অঞ্চলের ভৌগোলিক পরিস্থিতির কারণেই দলে দলে লোক ইউরোপ থেকে আটলান্টিক পাড়ি দিয়ে হাজির হতে থাকে।
তারা এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন শুরু করে। আটলান্টিকের তীরে প্রাথমিক পর্যায়ে ব্রিটিশরা মোট 13টি কলোনি স্থাপন করেছিল। এই কলোনিগুলো 13 অরিজিনাল কলোনি নামে পরিচিত। এই 13টি বসতির সর্বশেষটি স্থাপিত হয় 1732 সালের জর্জিয়ায়। বসতিগুলোর পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর আর পশ্চিমে আপালাচান পর্বতমালা। 1500 মাইল জুড়ে বিস্তৃত এই পর্বতমালা রকের মতো অতি উঁচু না হলেও পশ্চিমে যাওয়ার জন্য বেশ বড়সড় বাধা হয়ে দাঁড়ায়। তাছাড়া প্রথম দিকে বসতি স্থাপনকারীরা নিজেদের ঘাঁটি তৈরি করা এলাকায় স্থায়ী হয়ে নিজেদের প্রশাসন তৈরির কাজে ব্যস্ত ছিল। তার উপরে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় রাজনৈতিক বিধিনিষেধ। তৎকালীন ব্রিটিশ সরকার ছিল আপালাচানের পশ্চিমে বসতি স্থাপনের গুরুত্বের বিরোধী। বাণিজ্য এবং রাজস্বের হিসাবটা পূর্ব উপকূলীয় এলাকার মধ্যে থাকাটাই ব্রিটিশদের জন্য সুবিধাজনক, কিন্তু ব্রিটিশদের খবরদারি তারা আর মানতে চাইল না। বসতিগুলো গড়ে উঠেছিল বিচ্ছিন্নভাবে, উত্তরের ম্যাসাচুসেটস থেকে দক্ষিণের জর্জিয়া পর্যন্ত প্রায় 1000 মাইলের এলাকা জুড়ে। তবে স্বাধীনতার যুদ্ধের আগের বছরগুলোতে কলোনিগুলো স্বাধীনতা চেতা হয়ে উঠতে থাকে। ব্রিটিশ শাসন তাদের আর ভালো লাগছিল না। তারা এক পর্যায়ে একে অপরের সাথে যোগাযোগ করতে শুরু করে, আর এভাবেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়। সে সময় সবগুলো বসতি মিলে আনুমানিক জনসংখ্যা ছিল 25 লাখের মতো। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্রে লেখা হয় 1776 সালে। সেই ঘোষণাপত্রের সময় এবং পরিস্থিতির প্রেক্ষিতে স্বাধীনতা ব্যতীত কোনো পথ খোলা নেই বলে দাবি করা হয়। সেখানে মানুষের সমতার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়, তবে দাসদের ব্যাপারটা সযত্নে এড়িয়ে দেওয়া হয়। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে স্বাধীনতা যুদ্ধ বেগবান হয়, আর এর ফলে জন্ম হয় নতুন একটি জাতি রাষ্ট্রের। তবে নতুন এই দেশের নেতারা 19 শতকের শুরুর দিকেও এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতেন না। প্রশান্ত মহাসাগরের অবস্থান সম্পর্কে কার্যত কোনো ধারণা ছিল না তাদের। তারা জানতেন না যে তাদের অবস্থান প্রশান্ত মহাসাগর থেকে কয়েক হাজার মাইল দূরে। কিছু দুঃসাহসিক অভিযাত্রী অবশ্য ইন্ডিয়ান ট্রেল ধরে আপালাচান পার হয়ে মিসিসিপি নদী পর্যন্ত পৌঁছে যায়। তারা আশা করেছিল এই নদী ধরে এগোলেই তারা প্রশান্ত মহাসাগরে পৌঁছাতে পারবে, আর সেই সাথে পাওয়া যাবে বিস্তীর্ণ বসবাসযোগ্য এলাকা। আসলে সে সময় পর্যন্ত প্রশান্ত মহাসাগর সংক্রান্ত তথ্য স্প্যানিশ ও পর্তুগিজ ছাড়া কার্যত আর কারো কাছেই তেমন ছিল না। প্রশান্ত মহাসাগর তীরবর্তী এলাকা ছিল স্প্যানিশদের দখলে। সেই সাথে তাদের দখলে ছিল দক্ষিণ পশ্চিমের বিশাল এলাকা, বর্তমানের টেক্সাস। এই সময়টা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা যে খুব ভালো ছিল তা বলা যাবে না। তৎকালীন সীমানার মধ্যে আটকে থাকলে পরাশক্তি হওয়াটা তাদের পক্ষে কঠিন হয়ে যেত। সে সময় আপালাচান পর্বতমালার পশ্চিমে ওয়াইও নদী ধরে মিসিসিপি নদীর পূর্ব পার পর্যন্ত তারা যেতে পারত সহজে, কিন্তু এই নদীর পশ্চিম তীর ছিল আবার ফরাসিদের দখলে। একদম দক্ষিণের বন্দর নগরী নিউ অরলিন্স পর্যন্ত পুরো এলাকা তখন ফরাসিদের আওতাধীন। ফলে মেক্সিকো উপসাগর হয়ে ইউরোপমুখী মার্কিন বাণিজ্য পুরোপুরি ছিল ফরাসি দয়া ও দাক্ষিণের ওপর নির্ভরশীল। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র হয়ে ওঠা গোটা মিসিসিপি অববাহিকায় তখন ফরাসিদের দখলে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বছরখানেক পর 1802 সালে থমাস জেফারসন লিখেছিলেন, পৃথিবীতে একটা মাত্র জায়গা আছে যে জায়গায় দখলরা আমাদের সহজাত এবং স্বভাবজাত শত্রু, আর সেই জায়গাটি হলো নিউ অরলিন্স। মার্কিন দৃষ্টিকোণ থেকে ফ্রান্সকে তখন দখলদার এবং সমস্যা হিসেবে গণ্য করা হতো। তবে সমস্যার সমাধানে যুদ্ধের পরিবর্তে বেছে নেওয়া হয় ভিন্ন কৌশল। 1803 সালে লুজিয়ানা অঞ্চলটি ফ্রান্স থেকে কিনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই অঞ্চলটির বিস্তার ছিল দক্ষিণে মেক্সিকো উপসাগর থেকে শুরু করে উত্তর পশ্চিমে রকি পর্বতমালা পর্যন্ত। স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানিকে একত্র করে যতটুকু হবে, লুজিয়ানা একাই তার আয়তনের সমান। তার বিশাল এই ভূমির সাথে তারা পেল গোটা মিসিসিপি অববাহিকা। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের সাফল্য আর দুর্দান্ত অগ্রযাত্রার পেছনে এই অববাহিকার অপরিসীম ভূমিকা আছে। লুজিয়ানার বিনিময়ে ফ্রান্সকে দিতে হয় $15 মিলিয়ন। সেই সময়ের প্রেক্ষিতে অনেক টাকা হলেও এর বিনিময়ে আমেরিকা যা পেল তা অমূল্য। এক ধাক্কায় যুক্তরাষ্ট্রের আকার হয়ে গেল দ্বিগুণ, আর সেই সাথে দখল হয়ে এলো পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ জলপথ। ইতিহাসবিদ হেনরি অ্যাডামস এই প্রসঙ্গে বলেছিলেন, এত কম মূল্যে এত বেশি কিছু যুক্তরাষ্ট্র আর কখনোই পায়নি। অভ্যন্তরীণ যোগাযোগ ও পরিবহনের জন্য মিসিসিপি অববাহিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এখানে নদীগুলো সমন্বিতভাবে যত মাইল নৌপথ আছে, বাকি পৃথিবীর মোট অভ্যন্তরীণ নৌপথ মিলেও ততটা হবে না। মিসিসিপির প্রতিটি উপনদীর উৎসমুখই তুলনামূলকভাবে সমতলে অবস্থিত, এমনটা পৃথিবীর আর কোথাও নেই।
উত্তরের মিনিপোলিস থেকে শুরু করে 1800 মাইল পথ অতিক্রম করে মেক্সিকো উপসাগর হয়ে গিয়ে পড়েছে এই নদী। সেই গোটা অববাহিকা জুড়ে অসংখ্য উপনদী, ট্রিবিউটারি এসে মিসিসিপির সাথে মেলেছে। নদীপথে চারদিক থেকে মিসিসিপিতে এসে পৌঁছে যাওয়া যায় নিউ অরলিন্সের সমুদ্র বন্দরে। সড়কপথে চেয়ে নদীপথে খরচও পড়ে অনেক কম, তাই নদীপথ ধরে বাণিজ্য ফুলে ফেপে উঠতে শুরু করলো। মার্কেটদের তখন রমরমা অবস্থা। একদিকে প্রচুর চাষযোগ্য জমি, অন্যদিকে বড় হওয়ার ফলে পাওয়া যাচ্ছে ভূরাজনৈতিক কৌশলগত দিক থেকে সুবিধা। সেই সাথে বাণিজ্যের সাথে আটলান্টিক উপকূলের বিকল্প বন্দরে এসে পৌঁছে গেছে তাদের হাতে। একদিকে পশ্চিমমুখী নানা পথ ধরে পূর্ব উপকূল থেকে নতুন এলাকায় যাচ্ছে মানুষ, অন্যদিকে বহমান নদীপথ উত্তর থেকে দক্ষিণের স্বল্প জনবহুল অঞ্চলগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করছে। এভাবেই যুক্তরাষ্ট্র ধীরে ধীরে একক সত্তায় রূপ নিতে শুরু করলো। আমেরিকার নেতারা আঁচ করতে পেরেছিলেন যে আমেরিকা ভবিষ্যতে বৃহৎ শক্তিতে পরিণত হতে পারে, তাই তারা ক্রমাগত পশ্চিমে সীমানা বাড়ানোর চেষ্টা করতে থাকলেন। সেই সাথে তাদের নজর পড়ল দক্ষিণেও। পাশাপাশি ভূরাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ মিসিসিপি নদীর নিরাপত্তাও নিশ্চিত করল তারা। 1814 সালে ব্রিটিশরা চলে গেল। ফ্রেঞ্চরা তখন লুইজিয়ানার আশা ছেড়ে দিয়েছে। এবার তাড়াতে হবে স্প্যানিশদের। কাজটা তেমন কঠিন ছিল না। ইউরোপে ন্যাপোলিয়নের সাথে যুদ্ধ করে স্প্যানিশরা ততদিনে হাল ছেড়ে দেওয়ার অবস্থায়। অন্যদিকে মার্কিনিরা সেমিনোল ইন্ডিয়ানদেরকে ঠেলিয়ে স্প্যানিশ অধ্যুষিত ফ্লোরিডা পাঠাতে শুরু করে। মাদ্রিদ বুঝে গেলে এদের পিছু পিছু ইউরোপীয় সেটেলরাও স্রোতের মতো ঢুকতে শুরু করবে। তা 1819 সালে তারা বিপুল পরিমাণ ভূমিসহ ফ্লোরিডাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল। লুইজিয়ানা কিনে মার্কিনরা পেয়েছিল পানকেন্দ্র, কিন্তু 1819 সালের আন্তঃমহাদেশীয় চুক্তি থেকে তারা যা পেল তার মূল্য একেবারে কম নয়। এই চুক্তিতে স্প্যানিশরা মেনে নিল যে রকি পর্বতমালার পশ্চিমে 42তম অক্ষরেখা উত্তরের পুরো অঞ্চল এখন থেকে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, আর এই অক্ষরেখার দক্ষিণে থাকবে স্প্যানিশ নিয়ন্ত্রণ। অবশেষে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে পৌঁছে গেল। বেশিরভাগ মার্কিনই সে সময় ভেবেছিল 1819 সালে সেরা প্রাপ্তি হচ্ছে ফ্লোরিডা হাতে পাওয়া। তবে তৎকালীন সেক্রেটারি অব স্টেট জন কুইন্সি অ্যাডামস তার ডায়েরিতে লিখেছিলেন অন্য কথা। তিনি লিখেছিলেন, প্রশান্ত মহাসাগরের পৌঁছানোর একটি সুনির্দিষ্ট সীমারেখা অধিগ্রহণ করতে পারা আমাদের ইতিহাসের একটা যুগান্তকারী অর্জন। স্প্যানিশ ভাষাভাষীদের নিয়ে একটা সমস্যা রয়েই গেল, আর এই সমস্যার নাম হলো মেক্সিকো। মেক্সিকো 1821 সালে স্প্যানিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, আর এই দেশের সীমানা পড়ল নিউ অরলিন্স বন্দর থেকে মাত্র 200 মাইল দূরে। 21 শতকে এসে মেক্সিকো তবে প্রতিবেশী দেশ হওয়ায় বিপুল পরিমাণ অবৈধ শ্রমিক আর মাদকদ্রব্য মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করে। আর এর বাইরে দুই দেশের মধ্যে আর কোনো বিরোধ বর্তমানে নেই। কিন্তু 1821 সালে পরিস্থিতি ছিল একদমই আলাদা। তখন পশ্চিমের ক্যালিফোর্নিয়া থেকে পূর্ব দিকে লুইজিয়ানার সীমান্তে বর্তমানে টেক্সাস পর্যন্ত ছিল মেক্সিকোর দখলে। সে সময় যুক্তরাষ্ট্রের সংখ্যা ছিল 96 লাখ জনসংখ্যা, আর মেক্সিকোর ছিল 62 লাখ। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী শক্তিশালী ব্রিটিশদের পরাজিত করেছিল ঠিকই, তবে ব্রিটিশরা এসেছিল 3000 মাইল দূর থেকে। তাদের রসদ নিয়ে আসতে হতো বিশাল মহাসাগর পাড়ি দিয়ে। কিন্তু মেক্সিকো তো একদম প্রতিবেশী, তাদের তো আর এত সব সমস্যা ছিল না। যুক্তরাষ্ট্র এ সময় একটা নতুন কৌশল অবলম্বন করলো। দেশের নাগরিক এবং নতুন আসা অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অঞ্চলে বসতি করতে উৎসাহ দিতে লাগলো। যুক্তরাষ্ট্র তখন স্রোতের মতো নতুন অভিবাসী আসছে, তারা ছড়িয়ে পড়ছে পশ্চিম, দক্ষিণ পশ্চিমে। বর্তমানে মেক্সিকো বলতে আমরা যে অঞ্চলকে বুঝি তা স্থায়ীভাবে বসবাস করার পক্ষে মোটেও সুবিধাজনক নয়। এই অঞ্চল যুক্তরাষ্ট্রের মতো প্রকৃতির আশীর্বাদপুষ্ট নয়। অনুর্বর ভূমি, নেই কোনো নদীপথ, সেই সাথে গণতন্ত্রের চিহ্ন মাত্র ছিল না দেশটিতে। নতুন অভিবাসীদের জন্য মেক্সিকোতে জমি পাওয়ার তেমন কোনো সুযোগই ছিল না বললেই চলে। টেক্সাসে অনুপ্রবেশ অব্যাহত রইল, আর এই ফাঁকে 1823 সালে আমেরিকা জারি করল মনেরা অধ্যাদেশ। প্রেসিডেন্ট জেমস মনেরার নাম অনুসারে এই অধ্যাদেশ অনুসারে পশ্চিম গোলার্ধে আর ভূমি অধিগ্রহণ করতে পারবে না কোনো ইউরোপীয় দেশ। যদি তাদের অধিকৃত ভূমি তারা হারিয়ে ফেলে, তাও আর ফিরিয়ে নিতে পারবে না। 1830 সালে দশকের মাঝামাঝি টেক্সাসে বসতি স্থাপনকারী শ্বেতাঙ্গ লোকসংখ্যার দিক দিয়ে মেক্সিকানদের সংকটে ফেলে দিল। স্প্যানিশ ভাষাভাষী কয়েক হাজার মেক্সিকান ক্যাথলিকের বিপরীতে শ্বেতাঙ্গ প্রোটেস্টানদের সংখ্যা 20,000 ছাড়িয়ে গেল। শুরু হলো সংঘাত। 1835-36 সালে টেক্সাসের বিদ্রোহের মাধ্যমে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় মেক্সিকানদের। লড়াইটা হয়েছিল একদম হাতাহাতি। এই ঘটনা থেকে আমরা পাই ইতিহাসের অন্যতম আগ্রহ জাগানোর মতো একটি যদি কিন্তু পরিস্থিতি। যদি মেক্সিকো সেনাবাহিনী জয়লাভ করত, তাহলে
পৌঁছে যেত নিউ অরলিন্স পর্যন্ত। মিসিসিপি নদীর দক্ষিণাঞ্চল চলে আসতো তাদের দখলে। ইতিহাস তখন অন্যরকম হতে পারত। তবে সেরকম কিছুই হয়নি। যুক্তরাষ্ট্রের অর্থ আর অস্ত্রের জোরে স্বাধীনতা লাভ করে টেক্সাস। 1845 সালে তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। 1846-48 সালের মেক্সিকো যুক্তরাষ্ট্র যুদ্ধে টেক্সাসের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। মেক্সিকো আবারও পরাজিত হয়, আর এই পরাজয়ের ফলে রিও গ্রান্ডে নদীর দক্ষিণ তীর পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায় মেক্সিকোর সীমানা।